আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা হচ্ছে বাংলাদেশ পর্যটন শিল্প। আমাদের বিরাট একটা সুযোগ আছে যেটা আমরা কাজে লাগাতে পারি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আপনি যদি নতুন হয়ে থাকেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকেন একটু ফলো দিয়ে রাখবেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার মতামত কমেন্টে জানাবেন। তাহলে আজকে শুরু করি আমাদের পর্যটন শিল্প দিয়ে। আজকে আমার একটা মনের ইচ্ছা, হঠাৎ দেখলাম যে অনেক মানুষই বাংলাদেশে পর্যটন হিসেবে যেতে চায় কিন্তু ভয়ে যেতে চায় না। বাংলাদেশের পর্যটনের বিরাট একটা সুযোগ আছে, যেটা আমি বিগত 15 বছর যাবৎ আমি লন্ডনে বসবাস করি। সেহেতু ইউরোপের মানুষ, লন্ডনের মানুষ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার মানুষ বিভিন্ন এশিয়ার দেশে যায়, স্পেশালি মালদ্বীপ, ভিয়েতনাম, চায়না, তারপর আছে আপনার শ্রীলঙ্কা সহ ইন্ডিয়াতে কিছু মানুষ যায়। তারা গিয়ে অনেক টাকা পয়সা খরচ করে এবং এই পর্যটন খাত থেকে অনেক দেশ আছে যে দেশে ভালো একটা বৈদেশিক মুদ্রা উপার্জন করে। এর মধ্যে যদি আমরা উদাহরণ দিই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই। দুবাই তো এখন সারা ওয়ার্ল্ডের মধ্যে টপ নম্বর 1 হিসেবে আছে, যারা পৃথিবীর সব মানুষই ওখানে যায় টুরিস্ট হিসেবে এবং ওখানে ঘোরাফেরা করার জন্য। এবং তো শুধু যায় না, তারা ভালো টাকাও খরচ করে, ভালো একটা প্রতিষ্ঠানে তারা থাকে, হোটেলে থাকে, সব কিছু থাকে। তাদের বিভিন্ন যে অবকাঠামো আছে সেই সুযোগ সুবিধা তারা কি করে আপনার ব্যবহার করে। তো এই যে শিল্প খাতটা, পর্যটন শিল্প খাতটা, এই খাতটা আমাদের বাংলাদেশে উন্নত হয় না কেন, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি খোলাখুলি আলোচনা করব। আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই এখানে আপনি কমেন্টস করে জানাতে পারবেন। প্রথমেই আমাদের পর্যটনের শিল্পের যে বিভিন্ন আমাদের উল্লেখযোগ্য যে পর্যটন শিল্প, যেটা গোল্ডেন সাইট, যেটাকে আমরা সোনালী হিসেবে আমরা দেখি, সেটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এত দীর্ঘ সমুদ্র সৈকত পৃথিবীতে আর নাই আমাদের কক্সবাজার। তারপর আপনার সেন্ট মার্টিন, খুব সুন্দর একটা সুন্দর দৃশ্য ওখানে গেলে পাওয়া যায়, যেমন সূর্য ওঠার সময়, সূর্যাস্ত হওয়ার সময়। তারপর হচ্ছে চট্টগ্রামের আপনার এই যে বন্দর, চট্টগ্রাম বন্দর, তারপর কক্সবাজার, রাঙ্গামাটি। তারপর আপনি যদি ওইদিকে চলে যান রাজশাহী, খুলনা, ওখানে বিভিন্ন সমুদ্রতে মানুষ বিভিন্ন নদী সাগরে জাহাজের মাধ্যমে একটা পর্যটন শিল্প। তারপর আপনি যদি ওইদিকে চলে আসেন আমাদের দক্ষিণাঞ্চলে দিকে, ওদিকে আরও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। তারপর আমাদের সিলেটে আপনি সিলেটের চা বাগান, মৌলভীবাজারের চা বাগান, সিলেটের এবং বিভিন্ন পুরাতন যে আমাদের ঐতিহাসিক স্থাপনাগুলো, এই স্থাপনাগুলো আমরা বাংলাদেশে থেকে বিভিন্ন দেশকে আমরা কি করতে পারি, আমরা উপস্থাপন করতে পারি এবং পর্যটকগুলোকে আমরা দেশে নিয়ে যেতে পারি। জানি বাংলাদেশ পর্যটন মন্ত্রণালয় আছে, যারা বিভিন্ন খাতে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেয়, বিভিন্ন সব কিছু করে, কিন্তু তারপরে বাস্তবে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের পর্যটন হিসেবে অন্যান্য দেশের মানুষ মনে হয় 1%ও যায় না। আমি যদি বাংলাদেশের পাশাপাশি একটা দেশ ভিয়েতনামে ধরি, সেই দেশেই দেখুন আপনি কত মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে যায় এবং কত মানুষ ওখানে যায়। তারপর ভুটানে কত মানুষ যায়, আমাদের পার্শ্ববর্তী, বেশি দূর না, তারপরেও অনেক মানুষ ওখানে যায়। কেন যায়? তাদের পর্যটন শিল্পগুলা, আইন শৃঙ্খলা, সড়ক ব্যবস্থা সব কিছু মোটামুটি খুব ভালোভাবে তারা ঠিক করে রাখছে। আমাদের সবচেয়ে যে বড় সমস্যাগুলোর মধ্যে প্রথম সমস্যা থেকে আমি অনেক সমস্যা আছে, এর মধ্যে সমস্যা ধাপে ধাপে আমি আলোচনা করতেছি। প্রথমে যখন একটা ট্যুরিস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পরে আরম্ভ হয় আপনার কি হেনস্থা হওয়া। কারণ হচ্ছে ইমিগ্রেশনে একটা প্রবলেম থাকে। যদি ইমিগ্রেশন পার হয়ে যায়, তারপরে তাকে আমাদের বাহিরে বিরাট ভিক্ষুক বাহিনীর চাওয়া পাওয়া, তারা ভিক্ষা করতে আসে বিভিন্ন পর্যটকদের সাথে, তারা একটা হেনস্থা হয়ে যায়। আমি বিভিন্ন জায়গায় ঘুরছি, যেমন গত কয়েকদিন আগে আমি ইজিপ্ট গিয়েছি। তো ওখানে কিন্তু এরকম নাই, কিন্তু পুলিশের কড়া ব্যবস্থা আছে, সব কিছু আছে। ইজিপ্ট তথা মিশরে সারা পৃথিবীর মানুষ ওখানে যায়, কিন্তু তারপরেও ওখানেও 3-4টা সমস্যা আছে। আস্তে আস্তে আমি ধাপে ধাপে করতেছি। বাংলাদেশের প্রথম সমস্যা হচ্ছে আপনার
যে সময় একজন পর্যটক একা একা সে হেঁটে হেঁটে কোথাও যেতে পারবে না। আমি আমার যেটা সাধারণত আমার অভ্যাস, আমি ইউরোপের বিভিন্ন দেশে ঘুরাই, আমি এয়ারপোর্ট থেকে নেমেই হেঁটে হেঁটে লোকাল বাসে করে অনেক জায়গায় যাই। আমি মেট্রো অথবা প্রাইভেট কার অথবা ঢুকি, যেহেতু আমি বাজেট ট্রাভেলার, অর্থাৎ আমি কম খরচে সুযোগ সুবিধা নেই সব জায়গায়। তো এটাই হচ্ছে প্রথম প্রবলেম। বাংলাদেশ থেকে যে সময় ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরে নামার সাথে সাথে যে সময় একটু বাইরে যাবে, ভিক্ষুকদের চাওয়া পাওয়ার শেষ নাই। তারপর হচ্ছে আপনার বিভিন্ন প্রাইভেট যেগুলো ট্যাক্সি আছে, বাস আছে, অনেক প্রাইভেট ট্যাক্সিগুলো, কার প্রাইভেটগুলো যারা চালায় চালকরা, তারা হাঁকাহাঁকি আরম্ভ করবে, কে কাকে নেওয়ার জন্য টানাটানি আরম্ভ করে। অনেক সময় আমরা দেখছি টানাটানি হেঁচড়ে কে কার আগে নিয়ে নেবে, কত টাকা কম, কেউ কত টাকা বেশি। এটা হচ্ছে আপনার প্রথমে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের থেকে নেমেই এগুলো সমস্যা। তারপর হচ্ছে অনেক সমস্যা হচ্ছে আপনার গাড়িতে বলে উঠলো দামাদামি করে, তারপর গাড়ির ড্রাইভারও কোনো সময় কি থাকে, হাইজ্যাক থাকে, তারা নিজে নিজে হাইজ্যাক করে, তারা নিজে নিজে চুরি কারবারি বিভিন্ন পথে থেকে, তারা বিভিন্নভাবে হঠাৎ করে থামিয়ে, যেমন বিদেশি মানুষ পেলে তারা কি করে জিনিসপত্র সব কিছু চুরি করে ডাকাতি করে নিয়ে যায়। এটাও একটা সমস্যা, নিরাপত্তাজনিত যে সমস্যা। তারপর হচ্ছে হোটেলের সমস্যা। হোটেলে যে আমাদের আবাসিকগুলা সবগুলা ভালোভাবে পুলিশের পর্যবেক্ষণ করা হয় না, যার জন্য মানসম্মত যেগুলা পরিবেশ, এই পরিবেশগুলা এখানে নাই। কারণ হচ্ছে ধরেন আমি যদি একটা সিলেটের আমাদের ঢাকার কোনো একটা হোটেলে দিই, আমি বিভিন্ন ইউরোপের সব জায়গায় আমরা 10 পাউন্ড তো বাংলাদেশের টাকায় 1000 টাকা, 1000 টাকায় ভালো একটা আমি হোটেল পেতে পারি, ভালো একটা সিঙ্গল রুমও কোনো সময় পাওয়া যায়। যেমন ইজিপ্টে গেলে আরও কম পাওয়া যায়, ইজিপ্ট তো মিশর, ওকে, অথবা ভিয়েতনাম। আপনি যদি যান ওখানে আপনি বাংলাদেশের টাকায় 500 টাকায় ভালো একটা হোটেল পাবেন, কিন্তু বাংলাদেশে আপনি 500 টাকায় ভালো হোটেল পাওয়া যায় না। বাংলাদেশের বাজার দর যাই থাকুক না, হোটেলগুলোর মূল্য কিন্তু অনেক বেশি। হোটেল মানসম্মত না হলে কিন্তু তাদের মূল্যটা অনেক বেশি। ওকে, যাই তারপরও পর্যটক হিসেবে খরচ করতে রাজি আছে যদি তার সব কিছু মানসম্মত পাওয়া যায়। ওকে, তারপর হচ্ছে আমাদের পরিবহন ও সড়ক পরিবহন, অন্যান্য যে সমস্যা আছে এগুলো তো বিরাট একটা সমস্যা। আমার ওদিকে দেখতে পারেন যে ট্রেনে গেলে কি ওটা অবস্থা আরম্ভ হয়, কি এটা এরকম যদি কোনো একটা পর্যটকে দেখে, আধুনিক বিশ্বের একটা আপনি কোনো মানুষ যদি দেখে যে এটা এত ভয় পাবে, কোনো দিন আর ওখানে যাবে না। আপনি সাধারণ মনে একটা প্রশ্ন করুন তো, এই যে জার্নিগুলোতে কোনো ঝুঁকি আছে না ঝুঁকি নাই? এই যে মানুষ উঠতেছে, কেউ মরবে, একটা অ্যাক্সিডেন্ট যদি হয় কত হাজার হাজার মানুষ এখানে মারা যাবে, এই দৃশ্য দেখে কেউ কি যাবে? অথচ আমরা দেখি উন্নত বিশ্বে নাই, জাস্ট আপনি ইন্ডিয়া চলে যান, আপনি ভিয়েতনামে চলে যান, আপনি শ্রীলঙ্কা চলে যান, আপনি আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলোতে আছে ওই দেশগুলোতে আপনি চলে যান, সার্ক দেশগুলোতে চলে যান, ওখানে শৃঙ্খলা আছে, সব কিছু আছে। ট্রেনে যতটা সিট আছে অতজন মানুষ উঠতে পারবে, এর উপরে মানুষ উঠতে পারবে না। এই আইনগুলা আমাদের আছে, কিন্তু আইনের বাস্তবায়ন আমাদের কাছে কারো নাই। আমরা সবাই সংসদে শপথ করি আমাদের সৎভাবে চলার জন্য, কিন্তু আমরা কেউ 100%-এর মধ্যে 99% আমরা কেউ সৎভাবে চলতে পারি না। আমরা সব কিছু আইন আছে, কিন্তু কার্যকর হিসেবে 99% আমাদের কার্যকর নাই। এই কার্যকর কে কখন কোথায় কখন হবে সেটা আমরা কেউ জানি না। দেখেন লঞ্চ যদি চলে তাহলে লঞ্চের কি অবস্থা, উপরে নিচে মানুষ, গতকালকেও মানুষ 2-3 জন মারা গেছে। লঞ্চ ডুবি হয়, লঞ্চে ওভার যাত্রী হয়, লঞ্চে কোনো আইন শৃঙ্খলা নাই, মানুষ যেখানে মনে হয় সেখানে ঘুমায়। মানুষের যে থাকা এবং সিটের সব কিছু অবস্থা খুবই সুচারুরূপ। তারপর আপনি বাস পরিবহনে যান, এই বাসে আপনার ওভার যাত্রী, বাসের কোনো ফিটনেস কিছু নাই। বাসে মনে হয় 50 বছর 100 বছর পুরনো বাস। তারপর ধোঁয়া, বিরাট একটা ধোঁয়া ছাড়ে। তারপর যেটা তো বায়ু দূষণ, এটা তো অবশ্যই আছে বাসে। এরপর রাজনৈতিক মারামারি, বাস জ্বালাজ্বালি, সব কিছু। এই যে প্রবলেমগুলো, এগুলো দেখে কতটা আমি বলবো, এগুলো দেখে কোনো ভালো মানুষ আমাদের দেশে আসবে বলে আমার মনে হয় না। তার কোনো কাজ ছাড়া, যারা বৈদেশিক মানুষ ওখানে দূতাবাস আসে তারা শুধু থাকবে, আর কেউ এখানে থাকবে না। তারপর আপনি চলে যান আমার রাজনৈতিক প্রতিহিংসা। তারপর আমাদের এখানে প্রায় জায়গায় রাতের চলাফেরা কোনো নিরাপদ নাই, কারণ যে কোনো জায়গায় চুরি হয়, ডাকাতি হয়। তারপর আপনার এটা হচ্ছে পরিবহন খাত। তারপর অন্যান্য খাতে যেমন আছে, যেমন আপনার একজন মানুষ সমুদ্র সৈকতে গেলেও তার নিরবিচ্ছিন্নভাবে সে গোসল করতে পারবে না, ওখানে গেলেও তার সমস্যা। অনেক মানুষ এখানে 3 ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষ থাকে টিকটক ভিডিও করার জন্য, যারা বাইরে যে দেশে আসলো তাকে। আরেকজন মানুষ আসবে বলে এই সাগরের সমুদ্র সৈকতে তারা বিদেশি মানুষ যারা যায় তারা দেশের
কালচারে তারা কি করে ড্রেস পরে সমুদ্র নামে আমাদের দেশের যারা যারা এগুলো দেখতে পারে না তারা বলবে এটা নাজায়েজ, এটা হারাম, এরকম বলে বলে তারপর তারা নিজে ইচ্ছা স্বাধীন রিক্সা চলতে পারবে না, সিএনজিও চলতে পারবে না, কারণ হচ্ছে তাদের প্রতি তুকমা দেওয়া হবে যে এটা বিদেশি মানুষ এখানে এসে ন্যাংটা চলাফেরা করে। ন্যাংটা না, যদিও তারা তাদের শালীনতা হিসেবে তাদের পোশাক পরে, কিন্তু আমাদের কাছে অশালীন পোশাক হিসেবে বিকৃত হবে। এই একটা সমস্যা। তারপর হচ্ছে ওখানে অনেক মানুষ যারা বিদেশ থেকে আসে তাদের সাথে ব্যবসা করার জন্য তারা অনেক মানুষ চলে যায়, কারো আবার দেহ ব্যবসা করানোর জন্য ওখানে মেয়ে মানুষ নিয়ে যায়। তো এই হচ্ছে কক্সবাজার, শুধু এটা কক্সবাজার না, অনেক জায়গায়। তারপর তো রাত কোনো শৃঙ্খলা নাই, জরুরি সেবা যেগুলো পুলিশ সহ অন্যান্য জরুরি সেবা এগুলো ভালো মতো পাওয়া যায় না, আপনার ইমার্জেন্সি সার্ভিসগুলো রাত্রে পাওয়া যায় না। তারপর কি বলবো যে অনেক ধরনের সমস্যা আছে। রাত্রে কোনো যে কোথাও পর্যটক যদি হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া খুবই মুশকিল। তো এই সবগুলো সেক্টর আমরা একদিনে আমি যতগুলো সমস্যা আছে সবগুলো একদিনে শেষ করতে পারবো না, বাট সরকারও এরকম একদিনে চেষ্টা করলে পারবে না সব কিছু সমাধান করতে। বাট আমি সরকার এবং আপনারা যারা শুনতেছেন তাদের কাছে অনুরোধ করব, হাত জোর করে অনুরোধ করব, আপনারা এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন, যাতে আমাদের সরকার এবং আমাদের যারা মানুষ আছে আমরা নিজেরা চেষ্টা করি আমাদের এই দেশটাকে সোনার বাংলাদেশ শুধু নামে নয় কাজে পরিণত করার জন্য। আমাদের সোনার বাংলাদেশ, আমি তো সোনার কোণে আজ পর্যন্ত দেখি নেই, কিন্তু সোনার যে আমরা মানুষ, আমরা সোনায় হিসেবে প্রকৃতি স্বীকৃতি দেওয়ার জন্য মানুষের কাছে, বিভিন্ন মানুষের কাছে পরিচয় দেওয়ার জন্য আমরা এগিয়ে আসতে হবে। আমরা যদি এই যে যতটা মন্ত্রণালয় বিভিন্ন, আমি বললাম যে প্রথম হচ্ছে পর্যটন মন্ত্রণালয়, পরিবহন মন্ত্রণালয়, সড়ক ও পরিবহন মন্ত্রণালয়, তারপর বিমান মন্ত্রণালয়, তারপর আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই কয়েকটা মন্ত্রণালয় যদি আমরা ঠিক হয়ে যেতে পারি এবং এগুলারকে ভালোভাবে কড়াভাবে কয়েকটা শাস্তি আমরা দিয়ে দিতে পারি যারা অন্যায় করবে, তাহলে পর্যটকরা আস্তে আস্তে এখানে চলে আসবে। এখনো অনেক জায়গায় আমাদের ভালো মানের হোটেল আছে, সড়ক পরিবহন আছে, এখন হাইওয়ে হয়েছে, বাংলাদেশ সিলেট টু ঢাকা হয়েছে, সব কিছু হয়েছে। এগুলো শুধু আমরা একটু ক্লারিফিকেশন করতে হবে, একটু সুন্দর করতে হবে। যেমন হাইওয়ে যেরকম সুন্দর, এরকম সুন্দর হতে হবে, বা নির্দিষ্ট টাইম দিতে হবে, বলে বাসে যতটা সিট আছে এত মানুষ উঠবে, ট্রেনে যতটা সিট আছে এত মানুষ উঠবে, বিমানে যাতে বিমানবন্দরের সামনে কেউ ভিক্ষা করতে পারে না, কোনো ওভার স্টল হবে না, এই যে বিভিন্ন রাস্তাঘাটে ব্লক করে যানজট সৃষ্টি করা। বাংলাদেশে ঢাকা সবচেয়ে বড় যানজট, তারপর সিলেটের সব জায়গায় যানজট আছে। এই যানজট, রিক্সা চলাচল আপনাকে বন্ধ করতে হবে, অথবা রিক্সা চলাচলের লেন দিয়ে দিতে হবে, বলে এই 2 লেনে শুধু রিক্সা চলাচল করবে, আর অন্যান্য যে লেন আছে মধ্যখানে এখানে শুধু গাড়ি চলাচল করবে, যেগুলা বাস যাওয়ার জন্য 2 লেন থাকবে, আর প্রাইভেট কার এবং অন্যান্য যানবাহন চলাচলের জন্য আরও 2 লেন থাকবে। এরকম 6 অথবা 5 লেন বিশিষ্ট যদি সড়ক করা যায়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের আপনার রোড অ্যাক্সিডেন্টও কম হবে এবং পর্যটনও খুব ভালোভাবে আকর্ষিত হবে। তো আমি আজকে বেশি কথা বলবো না, হয়তো আপনাদের সাথে এটাই শেয়ার করতেছি যে আমাদের বিরাট, আমরা যারা বাইরে থাকি, লন্ডন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, তাদের সাথে যদি যারা বিভিন্ন আন্তর্জাতিকভাবে যারা ঘোরাফেরা করে, যেমন আমি ঘোরাফেরা করি, আরও যারা আছে ব্লগার যারা ঘোরাফেরা করে, তাদেরকে নিয়ে বাংলাদেশ সরকার যদি কোনো একটা সুন্দর পদক্ষেপ নেয় এবং এখন থেকে শুরু করে যে আমরা এই পদক্ষেপটা নিব, প্রথমে এয়ারপোর্টটা আপনি ঠিক করেন, তারপর রাস্তাঘাট ঠিক, ঢাকা শহরের রাস্তাঘাটটা ঠিক করেন। আমার শুধু আইন করলে এবং বাস্তবায়ন করার জন্য প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি দেয়, তাহলে 1 সপ্তাহের ভিতরে বাস্তবায়ন করা যায়। তত্ত্বাবধায়ক সরকারে আমরা দেখছিলাম 2008-2009 সালে যদি সেনাবাহিনী সব করতে বলো, তাহলে এখন আপনি করতে পারবেন না কেন? অবশ্যই করতে পারবেন। এটা হচ্ছে আপনার ইচ্ছা, মনোবল এবং প্রতিজ্ঞা, বলে আমরা করবই, এটা সবাই করবে। তো আমি চাই, আমি সরকারের কাছে বিনীতভাবে আমি ছোট মানুষ অনুরোধ করতেছি যে আপনারা ইচ্ছে করলে সব কিছু পারবেন। এই 4টা খাত আপনারা ভালো করেন। একটা হচ্ছে কি বিমানের পরিবহন, পর্যটন এবং আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই 4টা কাজ যদি আপনারা ভালো করেন, তাহলে আমরা যারা বিদেশি প্রবাসীরা আছি আমাদেরকে আহ্বান করেন, আমরা যারা আমাদের ভাই বন্ধু আছে, আমরা যারা কোম্পানি খুলতে চাই অথবা বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চাই, বাংলাদেশকে বিশ্বর দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে করতে, তারা আমরা বিভিন্নভাবে অ্যাডভার্টাইজ দিব, সব কিছু দিব, নিজে ক্যাম্পেইন করব এবং বাংলাদেশ পর্যটন শিল্পকে আমরা এগিয়ে নিয়ে আসব। আর বিনীত অনুরোধ করছে যারা এই ভিডিওটা দেখতেছেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনি একটু শেয়ার করেন, যাতে
সরকারিভাবে কোনো যারা মন্ত্রণালয়ে আছেন তাদের কাছে গিয়ে এই বার্তাটা পৌঁছে যায়। আশা করি ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।